ওকে, আমরা মডেল 7 শুরু করতেছি। আমাদের আর 4টা মডেল টেস্ট আছে। আশা করি আমরা 25 থেকে 30 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করতে পারবো। আর একটু দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি আমি। কোশ্চেন নাম্বার 1, দোজ উইন্টার সানডেজ, এই কবিতাটা ডিপিক্টস। আমরা একটু মিউট করি, সবাই খেয়াল করি। মিউট করে রাখি সবাই, অন্যদের যাতে ডিস্টার্ব না হয়। আচ্ছা, এখানে আনসার হবে কোনটা? দ্য সানস রিপ্রেসড ফিলিংস অফ অনার অ্যান্ড রেসপেক্ট ফর এ ফাদার। ওই বাচ্চাটার মধ্যে, ছেলেটার মধ্যে যে হচ্ছে কি ছিল, একটা তার পিতার প্রতি যে একটা রিপ্রেসড ফিলিং ছিল, চাপা ফিলিং ছিল তার বাবার প্রতি, সেটাই মূলত ডিপিক্ট করেছে এটা। কোশ্চেন নাম্বার 2, যেটা দেখো, লার্নিং ওয়ার হচ্ছে মূলত একটা মেটাফোর, আলোচনার কিছু নাই। আই ডাইড ফর বিউটি, এটা হচ্ছে অপটিমিজম নিয়ে। এটা তোমাদের আমি শীট দিয়েছি, টেক্সটের কবিতার শেষে লেখা আছে। আহ, এখানে দেখো, এটাও টেক্সট থেকে নেয় মূলত। ডক্টরেট ইন, ঠিক আছে, কিসে ডক্টরেট? ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং মূলত ডক্টরেট বোঝাচ্ছে, তেরেস্কোবার থেকে নেয়া। কোশ্চেন নাম্বার 5, দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ইন এ ওয়েডিং রিসেপশন উইল নট ডু ইন এ ডিবেটিং ক্লাব। মানে ওই যে ম্যানার নিয়ে একটা সেন্টেন্স, যে ম্যানার আসলে সিচুয়েশন ওয়াইজ কি হয়, ভ্যারি হয়। তোমার বিয়ে বাড়িতে যে ম্যানারটা থাকে সেটা আসলে তোমার ডিবেটিং ক্লাবে তো সেই ম্যানার চলবে না, ঠিক আছে? তো এইখানে যেই বিষয়টা শিখতে হবে সেটা হচ্ছে উইল নট ডু, এই বাক্যটা, ঠিক আছে? যেমন তোমার একটা নোট, হ্যাঁ, একটা নোট সেরা, তুমি বলতে চাচ্ছ এই নোটটা চলবে না, দিস নোট ওন্ট ডু, এর মানে হচ্ছে এই নোট চলবে না, এরকম বোঝাচ্ছে। তুমি যদি এটাকে বলো দিস নোট ওন্ট কন্টিনিউ, হ্যাঁ, হ্যাঁ, এই নোট চলবে না, তাহলে বুঝে যাবে, ওই যে ইংলিশ অপরপক্ষে যে শুনে সে বুঝে যাবে তোমার ইংলিশের লেভেল কোন খ্যাত লেভেলের, ঠিক আছে? এরপর দেখো কোশ্চেন নাম্বার 6, রুল অফ থাম। এই যে দেখো, লম্বা অপশন পেয়ে গেছি না, বড় সড়ো একটা অপশন, বাকি তিনটা কত ছোট, দেখো সাইজ, দেখো এই দেখো সাইজ, আর এই সাইজ দেখছো, ঠিক আছে? এটার কোনো ব্যাখ্যাটাকে কিছু দরকার নেই, ডাইরেক্ট এটাই আনসার। পরীক্ষায় এরকম যদি পাও, আল্লাহর নাম নিয়ে আনসার করে দিবে, ইনশাল্লাহ আনসার হয়ে যাবে, ঠিক আছে? রুল অফ থাম মানে হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অর মেথড, মানে যেটা আমরা বাস্তব অভিজ্ঞতা যেটা শিখি সেটাকে বলা হয় মূলত রুল অফ থাম। কোশ্চেন নাম্বার 7 দেখো, ক্যারিয়াস, আই কুড নট স্টপ ফর ডেথ, এই ক্যারিয়াস কে তুলনা করা হয়েছে দ্য জার্নি ফ্রম লাইফ টু ডেথ এর সিম্বল মূলত এটা, এই কবিতার নিচে নোটে লেখা আছে, এটা তোমাদের টেক্সটেই লেখা আছে। আমি যে শীট দিয়েছি সেখানেও বলা আছে। ব্লেসড এর সাথে উইথ বসে, খুবই গুরুত্বপূর্ণ একটা বাক্য, এটা পরীক্ষা আসার মতো। কোশ্চেন নাম্বার 9, দ্য আওয়ার দ্য হাওর ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট রেস্টিং প্লেস। প্লেস কি রেস্ট নিচ্ছে, নাকি রেস্ট নেয়ার প্লেস? রেস্ট নেয়ার প্লেস, প্লেস কিন্তু এখানে রেস্ট নিচ্ছে এরকম বোঝাচ্ছে না, দ্যাটস ওয়াই দিস ইজ নট an example of present participle, rather this is an example of gerund. হারকিউলিসের কাজিনের নাম ছিল কি? ইরিস্থিয়াস। তারপর কোশ্চেন নাম্বার 11, উইয়ার অফ মানে হচ্ছে ফেড অ্যাওয়ে, বিদীর্ণ হয়ে যাওয়া, ঠিক আছে, ফ্যাকাশে হয়ে যাওয়া, এটা তো ফ্রেজাল ভার্ব। কোশ্চেন নাম্বার 12, আহ এখানে হিয়ার অ্যাব্রোডটা কি মূলত? ফর এ হলিডে অ্যাব্রোড, অ্যাব্রোড হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? আহ, মানে একটা ছুটির দিন, কোথায়? বিদেশে একটা ছুটির দিনে ইউ নিড এ ভ্যালিড পাসপোর্ট, তোমাকে অবশ্যই একটা বৈধ পাসপোর্ট লাগে। কোশ্চেন নাম্বার 13, থ্রি ফাইলস ক্যানট বি অ্যাকাউন্টেড ফর, এটার মানে হচ্ছে তিনটি ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। আহ, এই যে বিষয়গুলা, এই ট্রান্সলেশন গুলা কিভাবে বোঝা যায় দেখো, এটা প্যাসিভ আছে, প্যাসিভ। আমি প্যাসিভ বাক্যটা, প্যাসিভ অর্থ ধরবো, ঠিক আছে? তিনটি ফাইলে কিছুই নেই, তাহলে এটা কিন্তু অ্যাক্টিভ অর্থ, তিনটি ফাইলের কিছু নেই এরকম হয়ে যাচ্ছে। ফাইল তিনটি বন্ধ করা যাবে না, এটা প্যাসিভ, এটা ফিউচার জাতীয় কিছু বোঝাচ্ছে না কিনা। ফাইল তিনটি বেশ জটিল, হ্যাঁ, এখানে ফাইল তিনটি বেশ জটিল, কমপ্লেক্স জাতীয় কিছু বোঝাচ্ছে না। এটা প্যাসিভের অর্থ ধরলেই যে খুঁজে পাওয়া যাচ্ছে না, ক্যান নট বি। হ্যাঁ, এটা দেখো নেগেটিভ, আর এটা কিন্তু নেগেটিভ না, বেশ জটিল, এটা কিন্তু নেগেটিভ না। নেগেটিভ নেগেটিভের সাথে মিলাতে হবে। তো সেই হিসেবে বোঝা যায় যে আনসার হবে এই নাম্বারটা। কোশ্চেন নাম্বার 14, সিন্স দ্য কান্ট্রি ইজ বেসিক্যালি রিভারাইন, টেক্সট থেকে নেয়া, যেহেতু বেশিরভাগ, দেশের বেশিরভাগ হচ্ছে কি নদী কেন্দ্রিক, এই জন্য ভাটিয়ালি, ভাটিয়ালি যেহেতু নদীর সাথে রিলেটেড, মাঝি মালদাররা গানগুলো গায়, এই জন্য বলতেছে ভাটিয়ালি আমাদের লোকসঙ্গীতের একটা গুরুত্বপূর্ণ জায়গা। কোশ্চেন নাম্বার 15, ইনজেনুইটি মানে হচ্ছে স্কিল মূলত, দক্ষতা বোঝায়। আমরা 7-এ চলে এসেছি, নাকি 8-এ চলে এসেছি? 8-এ, লেট মি কাম ইন। হুম, এটা একটু ক্রিটিক্যাল কোশ্চেন ছিল। লেট মি কাম ইন, এই জায়গাটায় শি রিকোয়েস্টেড দ্যাট, এই জায়গাটা মাইট হলেই হতে পারতো, লিখে দিছি পাশে দেখো, যেহেতু এটা পাঁচটে আছে, পাঁচটে দিতে হবে এটা, সেজন্য আনসার হবে হচ্ছে এটা, শি রিকোয়েস্টেড দ্যাট, সে রিকোয়েস্ট করেছিল যে সে আসতে পারে কিনা, ঠিক আছে, দ্যাট শি মাইট কাম ইন।
কোশ্চেন নাম্বার 2, রাকিব called me a coward। এই জাতীয় বাক্য যে ইন্টারেক্ট করতে বলছে উল্টা, ঠিক আছে? উল্টা দেখো, ইউ আর এ কাওয়ার্ড, ইউ আর এ কাওয়ার্ড, ইউ আর এ কাওয়ার্ড, ইউ আর এ কাওয়ার্ড, সব ইউ আর এ কাওয়ার্ড। তো এখানে আমার চিন্তা করার কোনো দরকার নাই, আমার চিন্তা করতে হবে এই জায়গাটায় টোল্ডের সাথে টু হয় না, ঠিক আছে? সেইজ বলবো না আমি, কারণ এখানে কল্ড আছে, এখানে প্রেজেন্ট দিলে মিলবে না। তাহলে সেইড টু আর একটা কল্ড মি, আমি এটার মধ্যে কোনটা দিব? সেইড টু চেঞ্জ হয়েই তো কি হয়েছে, কল্ড হয়েছে। এখানে ওই যে আগের একটু আগে একটা সমাধান করলাম ওরকম, এখানে তো কল্ড আছেই, কল্ডের তো আর চেঞ্জের কিছু নাই, ঠিক আছে? সেট টু চেঞ্জ হয়ে কিন্তু কি হয়েছে, কল হয়েছে। দ্যাটস ওয়াই এখানে আমরা আনসার করবো কোনটা, 2 নাম্বারটা আনসার করবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর কোশ্চেন নাম্বার 3, ডিড হি সি এনিওয়ান ইন দ্য রুম। অ্যাসার্টিভ করতে বলছে, অ্যাসার্টিভ। দেখো ইন্টারগেটিভকে যখন তুমি অ্যাসার্টিভ করবা, তখন এটাকে কি করতে হয়, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ চেঞ্জ করতে হয় কিন্তু, ঠিক আছে? এখানে ডিড হি সি এনিওয়ান, এটা এটা অ্যাফার্মেটিভ, কাজে আমাকে নেগেটিভ একটা দিতে হবে। হি স নো ওয়ান ইন দ্য রুম। যেমন দেখো, আমি তোমাকে সিম্পলি যদি এভাবে বুঝাই, যে ডু ইউ স্মোক, এইভাবে বলছে, ডু ইউ স্মোক, তুমি কি ধূমপান করো, এটা তাহলে অ্যাসার্টিভ কি হবে? হুম, এটা অ্যাসার্টিভ হবে যে ইউ ডু নট স্মোক, তাই না? এটা যেহেতু অ্যাফার্মেটিভ আছে, আমার নেগেটিভ করতে হবে, ঠিক আছে? মানে উল্টা করতে হবে, নেগেটিভ থেকে আবার অ্যাফার্মেটিভ। যেমন বলা হলো এরকম, ডিডেন্ট ইউ স্মাইল, তুমি কি হাসো নাই? হ্যাঁ, এটাকে অ্যাসার্ট করতে গেলে তার মানে হবে কিরকম, ইউ স্মাইল, তুমি হেসেছিলে। তার মানে যে বলতেছে তুমি কি হাসো নাই, সে কি ইঙ্গিত করে বলতেছে, মানে সে দেখছে তোমাকে হাসতে, এটা ইঙ্গিত করে বলতেছে, ঠিক আছে? তো তুমি কি আমাকে ধাক্কা দাও নাই, এর মানে কি তুমি ধাক্কা তাকে দিয়েছো, মানে উল্টা, নেগেটিভ অ্যাফার্মেটিভ, ঠিক আছে? আচ্ছা, এই জন্য এটার আনসার হচ্ছে হি স নো ওয়ান ইন দা, সে রুমে কাউকে দেখে নাই। আচ্ছা, এরপরে আসো কোশ্চেন নাম্বার 4, এক্সক্লামেটরি করতে বলছে, আই উইশ এর জায়গায় জাস্ট ইফ দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? ওটাকে আরেক ভাবে করা যায়, ইফ না দিয়ে যদি আমরা এইভাবে দিতাম যে উড দ্যাট, ঠিক আছে? ওটা দিলেও হতো। ওকে, নেক্সট দেখো, আহ, আবার এটা এইভাবে করলেও হতো কিন্তু, ইফ আই ওয়ার না বলে ওয়ার আই অ্যান, এটা তো তোমরা জানো তাই না, ওয়ার আই অ্যান আইডিয়াল টিচার, এভাবে বললেও হতো। কোশ্চেন নাম্বার 5, ওল্ড ম্যান মাস্ট ডাই, নেগেটিভ করতে বলছে, নেগেটিভ, ওকে। প্রত্যেকেরই মরতে হবে। তো তোমরা খেয়াল রাখবে, এই ধরনের কোশ্চেন গুলো তোমাদের মানে খুব সহজ কোশ্চেন দিবে না, মানে একটু অর্থ দিক দিয়ে দিতে পারে, ঠিক আছে? অর্থ দিয়ে মিলাতে হবে। নান বাট অল মেন উইল ডাই, এটা দিলে অর্থ কি হয়ে যাবে, নান বাট অল, মানে কেউই মরবে না, এরকম অর্থ হয়ে যায়, ঠিক আছে? নাথিং বাট অল, নাথিং ব্যক্তির ক্ষেত্রে তো এটা হবেই না। নান ক্যান অ্যাভয়েড ডেথ, কেউই মৃত্যুকে কি করতে পারবে না, অ্যাভয়েড করতে পারবে না, অর্থ মিলে যাচ্ছে। আর এটা নো ম্যান উইল নেভার ডাই, এ নো আছে আবার কি আছে, নেভার আছে, এত সাংঘাতিক, ডাবল নেগেটিভ দিয়ে দিচ্ছে। কোশ্চেন নাম্বার 6, কারেকশন করতে বলছে, কারেক্ট সেন্টেন্স বের করতে বলছে, মরালিটি কনসিস্ট ইন ডুইং দ্য রাইট থিংস, পিডিএফ থেকে দেয়া, তোমাদের যে পিডিএফটা দিয়েছি সেখান থেকে দেয়া। ওই পিডিএফটা দেওয়ার কারণ হচ্ছে ওইটা খুব সোর্স, একটা খুব ইম্পর্টেন্ট একটা বই, বিভিন্ন কম্পিটিভ এক্সামে হচ্ছে প্রায় ওইখান থেকে সেন্টেন্স কারেকশনের কোশ্চেন গুলো ওইখান থেকে নেওয়া হয়, ঠিক আছে? দ্যাটস ওয়াই তোমাদের ওই 14 পেজ আমি আসলে একটু ভালোভাবে পড়ে নিতে বলছিলাম। এবং তোমরা পড়তে গিয়ে দেখেছো এর মধ্যে 40 থেকে 50% তোমাদের আগে থেকে জানা আছে নিয়ম টিয়ম, এবং কিছু হয়তো নতুন বিষয় পাইছো, ঠিক আছে? তো ওই বইটা আসলে শুধু ঢাকা ইউনিভার্সিটি না, অন্যান্য ইউনিভার্সিটিতেও ওই বইটা থেকে কোশ্চেন করে থাকে। ওটা খুব আগের একটা বই, খুবই পুরোনো আমলের একটা বই, ঠিক আছে? আহ, তো ওইটা যারা এখনো পড়ো নাই, আসলে তো সময়ও নাই, ঠিক আছে? এখন আর নতুন করে পড়ার টাইমও নাই, যদি আগে পড়ে থাকো আলহামদুলিল্লাহ ভালো, ঠিক আছে? কনসিস্টের রুলটা কি বলবো বলো? কনসিস্ট, এখানে কনসিস্ট মানে কি, গঠিত হওয়া এরকম বোঝায়, তাই না? তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুযায়ী, মোরালিটি কনসিস্ট ইন, মোরালিটি গঠিত হয় কিভাবে, ইন ডুইং দ্য রাইট থিংস, মানে কোনো কিছু করার মাধ্যমে বোঝাতেই মূলত ইন বসে, ঠিক আছে? কনসিস্ট ইন ডুইং দ্য রাইট থিংস, ভালো জিনিস, ভালো কাজ করার মাধ্যমেই আমাদের মধ্যে কি মোরালিটি গঠিত হবে, ঠিক আছে? এটা বোঝাচ্ছে। তো আর এটাতে লাইফ ইন হবে না, কি হবে, লাইফ উইথ হবে না, লাইফ ইন হবে। হিজ ডটার ওয়াজ ইল অল দিস উইক, অল দিস উইক বলছে না, এই সারা সপ্তাহ ব্যাপী।
স্যার কনসিস্ট ইন নিহিত অর্থে ব্যবহৃত হয় না, হ্যাঁ, যে তুমি 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 মরালিটি। তুমি ঠিক বলছো, তুমি ঠিক বলছো। আমি যদি গঠিত না বলে এটাকে লাইসিন বলি তাহলে বুঝতে আরো সুবিধা হয়। থ্যাংক ইউ। ঠিক আছে, মানে কনসিস্টিন আর লাইসিনটা মূলত একই। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার মাথায় এটা আসে নাই। ঠিক আছে, তুমি এটা বলছো এই জন্য তোমাকে ধন্যবাদ। আচ্ছা, এরপরে দেখো, আমি বললাম যে পরের যেটা আছে, অল দিস উইক যেহেতু আছে, হিজ ডটার ওয়াজ ও মানে ইল অল দিস উইক, সারা সপ্তাহ ব্যাপী বলতেছে না, সারা সপ্তাহ ব্যাপী যেহেতু, সারা সপ্তাহ ব্যাপী হলে সেটা আসলে কি প্রেজেন্ট পারফেক্ট হওয়ার কথা। ঠিক আছে, ওয়াজ না বলে হ্যাজ বিন বলার কথা। হিজ ডটার ওয়াজ ইল, হ্যাজ বিন ইল। ঠিক আছে, এরকম। আর তুমি কি যেন কোশ্চেন করো, কনসিস্ট অফ আসলে কখন হয়? কনসিস্ট অফ হয় মূলত হচ্ছে যখন গঠিত হওয়া বোঝায়, গঠিত হওয়া। ঠিক আছে, যেমন দা কমিটি, আমি বললাম দা কমিটি কনসিস্ট কনসিস্ট অফ 10 মেম্বার্স, 10 জন মেম্বার নিয়ে এই কমিটিটা গঠিত, তখন হচ্ছে কনসিস্ট অফ। ঠিক আছে, আর কনসিস্ট ইন আর লাই ইন নিহিত হওয়া মানে একই অর্থ। রিগার্ডিং অলওয়েজ কি আর এখানে ঠিক হবে না কেন ইলের জায়গায়? হ্যাঁ, তোমার কোশ্চেনটা ছিল এখানে সিক হবে নাকি ইল হবে, না ইল দিলে সমস্যা নাই, ইল দেওয়ার সমস্যা নাই। ঠিক আছে, বাট সমস্যাটা হচ্ছে ওয়াজ না হয়ে এখানে হ্যাজ বিন হবে। ঠিক আছে, ইলে সমস্যা নেই, অসুস্থ বোঝাতে এখানে ইল দেওয়া যেতে পারে, সমস্যা নেই। আর শেষেরটা যেটা আছে, হুইজ স্ট্রঙ্গার, ইউ অর হি, দুজনের মধ্যে যেহেতু কম্পারেটিভ অবশ্যই, কিন্তু সেক্ষেত্রে দা দিতে হবে এখানে একটা। ঠিক আছে, আহ, দুজনের মধ্যে যখন হচ্ছে কম্পারেটিভ বোঝায় দেন ব্যতীত, দেন না দিয়ে তখন আমরা মূলত কম্পারেটিভ ফর্মের আগে কি দিই, দা দেই। হুইজ স্ট্রঙ্গার না বলে হুইজ দ্য স্ট্রঙ্গার, তোমাদের মধ্যে কে হচ্ছে স্ট্রঙ্গার। রিগার্ডিং সবসময় প্রিপোজিশন, গুরুত্বপূর্ণ একটা নিয়ম কোশ্চেন। ব্লেকের টাইগার কবিতায় কার হাসির কথা বলা হয়েছে? গডের হাসির কথা বলা হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। টাইগার কবিতার রিমনস্ট্রেট মানে হচ্ছে অভিযোগ করা, কমপ্লেইন করা। তারপর হচ্ছে আহ 10 নম্বর কোশ্চেন হচ্ছে, শি ওয়াক্স ইন বিউটিতে উইমেনের কোন কোয়ালিটির কথা মেনশন করা নাই? সে ইনোসেন্ট বলা হয়েছে, এ হার্ট হুজ লাভ ইজ ইনোসেন্ট, এবং তার পিওরিটির কথা বলে পিওর বলা হয়েছে, সিম্পল বলা হয়েছে। আর গডই বলা হয়েছে কাকে? মূলত ডে কে, দিনকে গডই বলা হয়েছে, মেয়েকে গডই বলা হয়নি। ঠিক আছে, গডি তো হচ্ছে অহংকারী বোঝায়। ঠিক আছে। 11 নম্বর, হেডেন ওয়াজ বর্ন ইন টু, সে একটা, এটা ফ্রেজাল ভার্ব, একটা গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিল। এরপরে কোশ্চেন নাম্বার 12, এই কোশ্চেনটা তোমার অনেকে কনফিউশনে ছিল, রিভারি হবে নাকি ডে ড্রিম হবে। মূলত দুইটা, রেভারি অর্থ এরকম বোঝায়, বাট ডে ড্রিম অপশনে যেহেতু আছে, ডে ড্রিম দিতে হবে, ওই শূন্যস্থানটা ডে ড্রিমই হবে। ডে ড্রিম মানে হচ্ছে আকাশ কুসুম কল্পনা। মূলত আমরা আসলে ডে ড্রিমটাই রিলেটেড টু ফিউচার। ঠিক আছে, ডে ড্রিমটা মূলত ফিউচার রিলেটেড, আর রেভারিটা ওরকম ফিউচার রিলেটেড না। রেভারি হচ্ছে তুমি একটা কিছু কল্পনা করতেছো, মানে খানিকক্ষণ একটু তুমি তন্দ্রা হয়ে গেছো কল্পনায়। ঠিক আছে, কোনো ভালো একটা কল্পনায়, এরকম ডে মানে রেভারির এক্সপান্ডেড ফর্ম হচ্ছে ডে ড্রিম বলতে পারো। ঠিক আছে, আকাশ কুসুম কল্পনা করতেছো তুমি, তোমার জন্য আকাশ কুসুম কল্পনা কি হতে পারে বলো দেখি। মানে তোমার জন্য আমাদের জন্য আকাশ কুসুম কল্পনা কি হতে পারে? হ্যাঁ, আহ, আচ্ছা যাই হোক, এটা বাদ দিই। কোয়েশ্চেন নাম্বার 13, হিজ গ্র্যান্ড প্যারেন্টস ব্রট হিম, ব্রিং আপ মানে কাউকে লালন পালন করা, তাই না? ব্রিং আপ মানে হচ্ছে কাউকে লালন পালন করা। ব্রট হিম মানে তার আহ, দাদা দাদিরা তাকে লালন পালন করেছিল তার পিতামাতার মৃত্যুর পরে। ইনকর্পোরেট মানে হচ্ছে একীভূত করা, ইন্টিগ্রেট, কোনো কিছুকে একীভূত করা, এরকম বোঝায়। কোশ্চেন নাম্বার 15, স্পেন বাহাইন্ড ভার্স, এটা প্রিপোজিশন, মানে কারাগারের পেছনে কাটিয়েছিল যে দিনগুলো, তাকে ওই দিনগুলো কি বানিয়েছিল? সেলিব্রেটেড বানিয়েছিল। তার আহ 14 দিন মিনিংটা কি হবে? ডিসইন্টিগ্রেট এটা, না, ডিসেমিনেট। ডিসেমিনেট মানে হচ্ছে তোমার, এটা তো ই করা, মানে বিক্ষিপ্ত ভাবে তোমার, কি কি বলে এটাকে বাংলায়, মানে ছড়িয়ে ছিটিয়ে দেয় এরকম বোঝায়, তাই না? এটার মানে হচ্ছে কোনো কিছু ছড়িয়ে দেয়া, তো কোনো তথ্য ছড়িয়ে দেয়া, কোনো জ্ঞান ছড়িয়ে দেয়া। ঠিক আছে, স্প্রেড। ডিসেমিনেট মানে হচ্ছে এটা কি স্প্রেড। বিচ্ছিন্ন করা, বিচ্ছিন্ন করা অর্থে ব্যবহার করা যেতে পারে?
বিচ্ছিন্ন করা অর্থে ব্যবহার করা যেতে পারে বলতে, না বিচ্ছিন্ন না, এটা আসলে যেটা নলেজ ছড়িয়ে দেওয়া বোঝায়। ঠিক আছে, কোনো জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া, কোনো তথ্য ছড়িয়ে দেওয়া, কোনো রুমার ছড়িয়ে দেওয়া, এরকম ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, আর বিচ্ছিন্ন করা অর্থ হলেও তো আসলে ইন্টিগ্রেটের সাথে মিলবে না। ঠিক আছে, জি, বুঝতে পারছি। বানানটা খেয়াল রাখো, ডিসেমিনেট বানানটা খেয়াল রাখো, ডাবল এস আর কোনো ডাবল নেই। ঠিক আছে, ওকে, আমরা মডেল টেস্ট 9, কোয়েশ্চেন নাম্বার 1, লে ডাউন। ইউ ক্যানট লে ডাউন হার্ড অ্যান্ড ফাস্ট রুলস। লে ডাউন মানে হচ্ছে কি, অবজ্ঞা করা। মানে অবজ্ঞা করা বলতে রাখা, রুল করা, ইম্পোজ করা, এরকম বোঝাচ্ছে। তুমি হার্ড অ্যান্ড ফাস্ট রুলস কে ইম্পোজ করতে পারো না, এরকম বোঝাচ্ছে। এটা একটা ফ্রেজাল ভার্ব। কোশ্চেন নাম্বার 2, এ গুড ইন্টারভিউ enables candidates to prove their worth। দেয়ার এর পরে আছে, পসেসিভ এর পরে যেহেতু আছে অবশ্যই কি হবে, নাউন হবে। আচ্ছা, এরপরে যেটা আছে অ্যাপ্রোচিং, উই কুড হিয়ার দ্য ট্রেন অ্যাপ্রোচিং। তাহলে অ্যাপ্রোচিং তো অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল, কারণ ট্রেনটা অ্যাপ্রোচিং করতেছিল, তাই না? ট্রেন ইজ অ্যাপ্রোচিং, এরকম বোঝাচ্ছে না, ট্রেন ওয়াজ অ্যাপ্রোচিং, ট্রেনটা আসতেছিল। চলমান বোঝালেই সেটা প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, 4 নাম্বার, এটা একটু বোঝার বিষয় আছে, দেখো। অনেক সময় আমরা মোস্ট মোস্ট অফ নিয়ে একটু কনফিউজড হয়ে যাই, খেয়াল রাখবা যে যদি আমি মোস্ট দেই, আহ, তাহলে মোস্টের পরে স্বাভাবিকভাবে সাথে কি হবে, নাউন হবে। মোস্ট বুকস, তুমি যদি এটাকে পাকনামি করে আবার মোস্ট অফ দিতে চাও, দিতে পারবো, সমস্যা নেই, তখন আরেকটু পাকনামি করে এখানে একটা দাদায়া লাগবে। ঠিক আছে, মোস্ট অফ দ্য বুকস, দ্যাট ইজ দ্য সলিউশন, ইজিয়েস্ট সলিউশন আই থিঙ্ক। ঠিক আছে, এরপর আর কোনো ঝামেলা হবে না। এখন মনে করো তোমার এখানে আছে এরকম মোস্ট ফুয়েল। ঠিক আছে, মোস্ট ফুয়েল, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর তুমি পাকনামি করতে চাচ্ছ যে না আমি মোস্ট দিব না, মোস্ট অফ দিব, তখন তোমার ডাবল পাকনামি করতে হবে, মোস্ট অফ দা ফুয়েল। ঠিক আছে, যেমন আমরা বললাম যে অধিকাংশ ক্লাস, মোস্ট ক্লাস, ক্লাস তো কাউন্টেবল, এই জন্য কি হবে, ক্লাসেস, অধিকাংশ ক্লাস। আবার এই বলবো যে না আমি আর একটু সুন্দরভাবে বলবো, ঠিক আছে, একটু বেশি বলবো, মোস্ট অফ দা ক্লাসেস। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। ঠিক আছে, অলমোস্ট দা বলতে কিছু নাই, অলমোস্ট হচ্ছে একটা অ্যাডভার্ব। এটা অলমোস্ট অনলির মতো, অনলি দিয়ে যেমন হচ্ছে শুধুমাত্র বোঝায়, অলমোস্ট দিয়ে হচ্ছে প্রায় বোঝায়, এরকম। যাকে মডিফাই করছো ঠিক তার আগেই বসবে। ঠিক আছে, যেমন আই এইট, আমি খেয়ে ফেলেছিলাম অলমোস্ট দা হোল ফিশ, মানে পুরো মাছটাই প্রায় আমি খেয়ে ফেলেছিলাম। তাহলে অলমোস্ট দিয়ে কাকে মডিফাই করছে, হোল ফিশকে, এই জন্য মূলত অলমোস্টটা দা হোল ফিশের আগে বসছে। অলমোস্টটা তুমি যদি এইখানে বসাও, আই অলমোস্ট এট, আমি প্রায় খেয়ে ফেলেছিলাম, এটা অর্থ হয় না। প্রায় খেয়ে ফেলেছিলাম মানে কি, তুমি অর্ধেক খাইছো, অর্ধেক খাও নাই, গলার মধ্যে দিয়ে রাখছো। ঠিক আছে, নিচেও নাও না, উপরেও নাও না, এরকম এরকম অর্থ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেটা ইলজিক্যাল হবে। আচ্ছা, এরপর দেখো কোশ্চেন নাম্বার 5, আই কান্ট অ্যাভয়েড দোজ হু লুক ডাউন। হু লুক ডাউন আপন, তাই না? আপন আর অন মূলত একই, এখানে আপনও থাকতে পারতো। লুক ডাউন আপন মানে হচ্ছে কাউকে ছোট করে দেখা। কোশ্চেন নাম্বার 6, ইউ হ্যাভ টু হেল্প, তোমাকে সাহায্য করতে হবে। অ্যাসাইড ফ্রম এনিথিং এলস ইউ আর মাই ব্রাদার। এখানে অ্যাসাইড ফ্রম মানে হচ্ছে অ্যাপার্ট ফ্রম এনিথিং এলস, মানে সবকিছু বাদ দিলেও, অ্যাপার্ট ফ্রম মানে এছাড়াও বোঝায়। ঠিক আছে, অ্যাপার্ট ফ্রম মানে হচ্ছে কি, বিসাইডস মানে এছাড়াও, সবকিছু বাদ দিলেও তুমি আমার ভাই, তোমাকে অবশ্যই আমাকে হেল্প করতে হবে, এরকম হচ্ছে। হি কুড নট বি কন্ট্যাক্টেড, আমি কিছুদিন আগে মতো আমাদের ফোন টেলিফোনের নিয়মটা দেখাইছিলাম, তো বলেছিলাম সেখানে ফোন টেলিফোনের আগে বাই হয়, যে হি কুড নট বি কন্ট্যাক্টেড বাই ফোন অন দ্য নাম্বার, এই নাম্বারে বোঝাতে, এই নাম্বারে বোঝাতে ইন দ্য নাম্বার না, এটা সবসময় অন দ্য নাম্বার হয়। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খেয়াল রাখতে হবে। কোশ্চেন নাম্বার 8, আওয়ার কার ব্রোক ডাউন এট দ্য সাইড অফ দ্য হাইওয়ে ইন দ্য স্নো স্টর্ম। ব্রোক ডাউন মানে ভেঙে গিয়েছিল, এট দ্য সাইড অফ দ্য হাইওয়ে ইন দ্য স্নো স্টর্ম, মানে এই যে তুষার ঝড়ে আমাদের হাইওয়েতে এসে গাড়িটা ভেঙে গিয়েছিল, ফ্রেটাল ভার্বের বিষয়। কোশ্চেন নাম্বার 9, ব্রেকফাস্ট লাঞ্চ, ঠিক আছে, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, এগুলো সাধারণ অর্থে, এগুলোর আগে প্রিপোজিশন হয় না। ঠিক আছে, নির্দিষ্ট অর্থে হতে পারে। ঠিক আছে, যে আই এনজয়েড দ্য ব্রেকফাস্ট উইথ ইউ। হ্যাঁ, যেমন আমি বললাম আই এনজয়েড দ্য ডিনার। হ্যাঁ, আমি ডিনারটা উপভোগ করেছিলাম উইথ ইউ। এটা আমি সব ডিনারের কথা বলতেছি না, জাস্ট একটা ডিনারের কথা বলতেছি যেটা আমি তোমার সাথে করেছিলাম।
তো সেই ক্ষেত্রে ওইখানে ডিনার আগে দেওয়া হচ্ছে। জেনারেলাইজড করতে গেলে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এই যে খাবারের বিষয়গুলো, এগুলোর আগে আর্টিকেল হয় না, ঠিক আছে। দ্য টাস্ক ওয়াজ টু ডিফিকাল্ট টু বি ডান, আমি যদি এখানে টু ডু দেই, টাস্ক, টাস্ক তো নিজে নিজে করবে না, টাস্কটাকে করা হবে, তাই না? এটা একটা কাজ, প্যাসিভ অর্থ, এই জন্য টু বি ডান। আচ্ছা, এরপরে দেখো 11 নম্বরে, দ্য প্লেস ওয়াজ ভেরি নয়েজি, আই কুড নট হিয়ার এনিথিং। নেগেটিভ সেন্টেন্সে তো সাম হয় না, তাই না? নেগেটিভ সেন্টেন্সে কি হয়? এনি হয়। এনিথিং প্রপার দিলে তো হয় না প্রপারলি, কারণ হিয়ার কে মডিফাই করবে, যেহেতু আই কুড নট হিয়ার এনিথিং প্রপার, যথাযথ শুনতে পারিনি নাকি যথাযথ ভাবে? অবশ্যই যথাযথ ভাবে। কোশ্চেন নাম্বার 12, অ্যাংশাস এর সাথে মূলত ফর হয় কোনো কিছুর জন্য উদ্বিগ্ন হওয়া বোঝাতে। হি সিমড অ্যাংশাস ফর দ্য মিটিং, সে মিটিং নিয়ে আসলে অ্যাংশাস ছিল। তো এইখানে তোমাদের কারো কারো হয়তো বা কোয়েশ্চেন আসতে পারে যে অ্যাবাউটটা কি হতে পারে কিনা, ঠিক আছে। কোনোভাবে কি অ্যাবাউটটা দেয়া যায় কিনা এই জায়গাটায়। তো এই জায়গাটায় আমরা যেটা খেয়াল রাখবো সেটা হচ্ছে এরকম, যে অ্যাবাউটটা দেয়া যেতে পারে। উম, সেই ক্ষেত্রে যেমন হি সিমস অ্যাংশাস, না এখানে তো আসলে অ্যাবাউটটাই ভালো হয়, আমি পর্দা গাইছিলাম। ফর এবং অ্যাবাউটটাই ভালো হয় মূলত। আচ্ছা, লেট মি চেক ইট, আমি চেক করে তোমাদের দেখতেছি। স্যার, মার্ক পাবো? মার্ক পাইবা? এটার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে এটার 7 গুণ মার্কস দিয়ে দিক মূল পরীক্ষায়, ঠিক আছে। আমি আমি, আচ্ছা এটা অ্যাবাউট হবে, ঠিক আছে, অ্যাবাউট ফর দুইটাই হবে, থ্যাংক ইউ। অ্যাবাউট ফর দুইটাই হবে, এটা এটা মূলত এই দোয়াটা আহ, সবার জন্য করা উচিত। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তোমরা 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 সবাই হচ্ছে এখানে একটা ভুলের বিনিময়ে তোমরা হচ্ছে 7 গুণ করে মার্কস পাও, এ দোয়া করি সবার জন্য, আমিন। আচ্ছা, আমি এই যে এইমাত্র অক্সফোর্ড আমিন। দেখলাম, ঠিক আছে, OALD দেখলাম, OALD তে এই লাইনটা হুবহু দেয়া আছে এবং সেখানে এক্সাম্পলে দেয়া আছে অ্যাবাউট। তবে এই জায়গাটা ফরও দেয়া যেতে পারে, মানে ফর এবং অ্যাবাউট আর ইন্টারচেঞ্জেবল, মানে অ্যাংশাস ফর যেখানে হতে পারে, অ্যাংশাস অ্যাবাউটও সেখানে হতে পারে। তো দুইটা আসলে অপশনে, দুইটা একসাথে অপশনে রাখাটা ঠিক হয় নাই আমার, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 13, দ্য ফ্রেজ এ বেকারস ডজন, এই বেকারস ডজন মানে হচ্ছে 13টা, ঠিক আছে। এটার কাহিনী হচ্ছে বেকারির যারা থাকে, ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে যারা বেকারি ম্যান ছিল, তারা সব সময় হচ্ছে রুটিগুলোকে সাজাতো 12টার জায়গায় 13টা করে, বিকজ তারা আসে তাদের সার্ভিসে খুবই কি ছিল, অনেস্ট ছিল, যে কোনোভাবে যদি গুনতে গিয়ে যদি একটা ভুলও হয়ে যায় তাহলে তারপর যেন কাস্টমারের কাছে কম না পৌঁছায়। একটা প্যাকেটের মধ্যে 12টা রুটি থাকার কথা, 12 পিস, 12 স্লাইসেস, মানে 12 স্লাইসেস অফ ব্রেড থাকার কথা, সেই জায়গায় যেন কোনোভাবে 11 স্লাইসেস না হয়ে যায়, ঠিক আছে। মানে এই প্রেক্ষাপট থেকে এই প্রেসটা আসলে তৈরি হয়েছে। তো ওরা ওই বেকারি ম্যানরা সবসময় হচ্ছে ওই 1 ডজন হিসাব করতো 13টা হিসেবে, যাতে কোনোভাবে একটা মিস হয়ে গেলেও যেন ডজন ঠিক থাকে। আর আমাদের দেশের সার্ভিসম্যান বা আমাদের দেশের বিজনেসম্যানরা আসলে কি করে, তা তোমরাও ভালো জানো, আমরাও ভালো জানি। কোশ্চেন নাম্বার 14, the traffic is jammed so close together, এটা সো আছে না, সো থাকলে এরপরে কি হয়? দ্যাট হয় না? যে সো এরপরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, তারপরে কি? দ্যাট। এটাই তো স্ট্রাকচার, তাই না? সো বিজি দ্যাট বলি না আমরা, সো বিজি দ্যাট, এরকমই দেখো, সো তারপরে কি? ক্লোজ অ্যাডজেক্টিভ, তারপর দ্যাট। মানে যে গাড়িগুলো এত বেশি জ্যাম ছিল, that pedestrians are climbing over pickup trucks and through empty rickshaws to cross the street, যেটা আমরা আসলে ঘটে আমাদের ক্ষেত্রে, মাঝে মধ্যে রাস্তায় এত বেশি জ্যাম থাকে, গাড়িগুলো এত বেশি জ্যাম অবস্থায় থাকে, আমরা রাস্তা পারাপার হতে পারি না, অনেক সময় রিক্সার উপর দিয়ে, তাই না? রিক্সার উপর দিয়ে উঠে তারপর হচ্ছে রাস্তা পার হওয়া লাগে, সিএনজির ভিতর দিয়ে ঢুকে গিয়ে তারপর পার হওয়া লাগে, ওইটাই বলতেছি তো এখানে। কোশ্চেন নাম্বার 15, সিং ইজ বিলিভিং, এখানে দুইটাই আসলে জিরান্ড, কোনোটাই চলমান বোঝাচ্ছে না, মানে দেখাটাই বিশ্বাস করা, মানে দর্শন মাত্রই বিশ্বাস। এটা ফিলোসফির একটা বিখ্যাত থিওরি, যদিও মুসলিম ক্যান বিলিভ ইন দিস টাইপ অফ থিওরি। এই থিওরির মূল কথা হচ্ছে, যেহেতু আল্লাহকে দেখা যায় না, তাতে আল্লাহ বলতে কিছু নাই, ঠিক আছে। তো এটা নিয়ে আহ ছোট্ট একটা গল্প তোমাদের বলবো কিনা, সময় আসলে খুব কম। একটা, আচ্ছা বলি, যেহেতু আজকে লাস্ট ক্লাস, ঠিক আছে। আহ, জি স্যার, একটা একটা ক্লাসে, ফিলোসফি ক্লাসে এক টিচার হচ্ছে
ফিলোসফি টিচার, সে হচ্ছে এই থিওরিটা পড়াচ্ছে যে সিইং ইজ বিলিভিং, যে যা দেখি তাই বিশ্বাস করি, যা দেখি না তা বিশ্বাস করি না। তো সেই এক্সাম্পল দিচ্ছে ক্লাসের স্টুডেন্টদেরকে যে তোমরা কি এই ক্লাসে চেয়ার টেবিল দেখতে পাচ্ছ? তো সকল স্টুডেন্ট বলতেছে হ্যাঁ স্যার চেয়ার টেবিল তো দেখতে পাচ্ছি। তাহলে চেয়ার টেবিল আছে না নাই? তো সব স্টুডেন্ট বলতেছে হ্যাঁ চেয়ার টেবিল তো আছে স্যার। এরপর বলতেছে তোমরা কি এই ক্লাসে বই খাতা কলম দেখতে পাচ্ছ? তো সব স্টুডেন্ট বলতেছে হ্যাঁ স্যার বই খাতা কলম দেখতে পাচ্ছি। তো তাহলে বই খাতা কলম আছে না নাই? তো সবাই বলতেছে হ্যাঁ বই খাতা কলম আছে। এরপর গিয়ে তৃতীয় কোশ্চেন করছে যে তোমরা কি এই ক্লাসে আল্লাহকে দেখতে পাচ্ছ? তো সবাই বলতেছে না দেখতে পাচ্ছি না। এরপরে গিয়ে হচ্ছে টিচার বললো তাহলে আল্লাহ আছে না নাই? কিন্তু সবাই চুপ হয়ে গেছে, যে স্যারে তো দেখাতে বড় দাঁড়িয়ে হাত দিছে। হ্যাঁ? তো একজন স্টুডেন্ট তখন দাঁড়িয়ে স্যারের অনুমতি চাইলো, স্যার অনুমতি দিলে আমি বাকি স্টুডেন্টদেরকে কিছু কোশ্চেন করতে চাই। তখন স্যার বললো ঠিক আছে কি কোশ্চেন করবা করো। তখন সেই স্টুডেন্ট সকল স্টুডেন্টকে কোশ্চেন করলো তোমরা কি ক্লাসে স্যারকে দেখতে পাচ্ছ? তো সবাই বলতেছে হ্যাঁ স্যারকে তো দেখতে পাচ্ছি। তাহলে স্যার আছে না নাই? হ্যাঁ স্যার তো আছে। তোমরা কি এই ক্লাসে স্যারের বুদ্ধি দেখতে পাচ্ছ? না স্যারের বুদ্ধি তো দেখতে পাচ্ছি না। তাহলে স্যারের বুদ্ধি আছে না নাই? তো সবাই বলতেছে স্যারের বুদ্ধি নাই। হ্যাঁ, তো স্যারের ওই সিইং ইজ বিলিভিং থিওরি ওইখানেই শেষ। ঠিক আছে? ওর থিওরি ওর থিওরি ও ভাষায় গিয়ে বাইজা খাইছে। হ্যাঁ, তো সিইং ইজ বিলিভিং এই জায়গায় যেহেতু কোনোটাই চলমান না, দ্যাটস এই দুইটাই হচ্ছে জিরান। ঠিক আছে? আচ্ছা, আমরা কি শেষ করে ফেলছি? ও আচ্ছা, দিস ওয়াজ দ্য লাস্ট কোশ্চেন। নো, মডেল টেস্ট 9 এর লাস্ট কোশ্চেন। আমরা চলে এসেছি মডেল টেস্ট 10। মডেল টেস্ট 10 কোশ্চেন নাম্বার 1। প্রথমটা তো সহজে বোঝা যাচ্ছে, প্রিপোজিশনের কোশ্চেন। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম কি থেকে? শেকলস থেকে। এই যে বর্ণ বৈষম্যের যে শৃঙ্খল, সেই শৃঙ্খল থেকে নেলসন ম্যান্ডেলা গাইড করেছিল কিসের দিকে? টু এ মাল্টিরেশিয়াল, একটা বহু জাতিক গণতন্ত্রকামী দেশের দিকে লিড করেছিল। কোশ্চেন নাম্বার 2, টু হুম ইট টার্ন। এটা ম্যান্ডেলা থেকে। when the regime realized it was the time to negotiate, it was ম্যান্ডেলা টু হুম। ম্যান্ডেলার কাছেই তারা ফিরে আসলো। কোশ্চেন নাম্বার 3, এখানে ডিউ টু না দিলে অর্থ মিলবে না। ডিউ টু মানে হচ্ছে কি কারণে বোঝায়। বিকজ অফ থাকলে এটাও হতে পারতো। ডিউ টু এবং বিকজ অফ দুইটা কি সেম। ঠিক আছে? আহ, মানে অনিয়ন্ত্রিত ট্যুরিজম বাড়ার কারণে আইল্যান্ড নদী মানে আইল্যান্ড ভাঙনের শিকার হচ্ছে, এরকম বোঝাচ্ছে। ইম্পোভারিশ মানে হচ্ছে কি ডেস্টিটিউট, তাই না? একদম দুস্থ বোঝায়, গরিব বোঝায়, এরকম ডেস্টিটিউট। আচ্ছা, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 5, দ্য বয় রিকোয়েস্ট হিজ প্যারেন্ট টু টেক কেয়ার অফ হিম হিসেবে এই টেন্ডার প্লান্ট হিসেবে তাকে টেক কেয়ার করতে বলেছিল। একে ইজেড বার হিসেবে অবশ্যই না। লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড, এটা হচ্ছে মেটাফোর, ব্যাখ্যা করার কিছু নাই। ইটস ফাউন্ড ইন নেচার, নেচারে ইটস কি পেয়েছিল? সাম পিচ, কিছু শান্তি পেয়েছিল। ফ্রম দ্য আগলিনেস অফ লাইফ, শহরের জীবনের কুৎসিত জীবন থেকে সে এখানে কিছু শান্তি পেয়েছিল, এরকম বোঝাচ্ছে। কোশ্চেন নাম্বার 8, বস্তুক ফিক্স ওয়াজ দ্য ফাইনাল বস্তুক ফ্লাইট অ্যান্ড ওয়াজ লঞ্চ। এটা প্যাসিভ দিতে হবে। ঠিক আছে? ওয়াজ লঞ্চড এবং এটাকে কমপ্লেক্সিটিস হবে না 7 নম্বরে? 7 নম্বরটা এ নম্বর হবে না? আহ, না, আগলিনেস। এটা ইটস ফাউন্ড ইন নেচার সাম পিচ ফ্রম দ্য আগলিনেস অফ সিটি লাইফ। হ্যাঁ, তোমাদের এটা টেক্সটে লেখা আছে মেবি। ঠিক আছে? আগলিনেস শব্দটা লেখা আছে। আচ্ছা, এরপরে আসো কোশ্চেন নাম্বার 9। এটা কোথায় তুমি জন্মগ্রহণ করেছিলে এটা বোঝাতে হচ্ছে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এবং প্যাসিভে হয়। ঠিক আছে? যেমন আই ওয়াজ বর্ন, এই শব্দটা হবে ইউ ওয়ার, ইউ ওয়ার বর্ন, এরকম হবে। ঠিক আছে? কখনো কিন্তু এরকম হবে না আই হ্যাভ বর্ন, তখন আমি জন্ম দিয়েছি অর্থ হয়ে যায়। ঠিক আছে? জন্মগ্রহণ করেছি অর্থ হয় না। জন্মগ্রহণ করাটা অলওয়েজ প্যাসিভ এবং অলওয়েজ পাস্ট ইনডিফিনিট টেন্সে। কোশ্চেন নাম্বার 10, এলিভিয়েটিং ট্রাফিক কনজেশন। এলিভিয়েশন দিলে কি সমস্যা হবে? দেখো এটা একটা নাউন, আবার ট্রাফিক কনজাংশন নাউন, তাহলে দুই নাউনের মাঝখানে অবশ্যই একটা পিলার লাগবে, প্রিপোজিশন লাগবে, যেটা নাই। এখানে এখানে একই ব্যবস্থা, এটা একটা নাউন, আবার পাশে ট্রাফিক কনজাংশন আর একটা নাউন ফ্রেজ, দুই নাউন ফ্রেজের মাঝখানে একটা পিলার লাগবে, প্রিপোজিশন লাগবে। টু এলিভেশন অফ ট্রাফিক, যে টু এর পরে তো আর এলিভেশন আসবে না। টু এর পরে কি আসবে? টু এর পরে কি আসবে? ভার্বের বেস ফর্ম আসবে। হবে বেশ। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো কোশ্চেন নাম্বার 11,
শি ইজ 18 year old, এটা হচ্ছে ইনকারেক্ট, ঠিক আছে। 18 years old এটা ঠিক আছে, আর এখানে ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ইয়ার্স কে মডিফাই করতেছে। আর শি ইজ 18 year old বললে হবে না, শি ইজ এ দিলে আবার ঠিক আছে, এ 18 year old লেডি, কারণ এরপরে নাউন থাকার কারণে এই জায়গায় আর কি ইয়ার্সটা হয় নাই, ঠিক আছে। শি ইজ 18 year old লেডি, ঠিক আছে। আর শি ইজ অলমোস্ট 18 years old, এটা ঠিক আছে, সমস্যা নেই, মানে তার বয়স প্রায় 18 বছর, ঠিক আছে। এটা একটু খেয়াল রাখো যে 18 years old ঠিক আছে, কিন্তু আমি যদি ওল্ড এর পরে আর একটা নাউন দেই, নাউন দিলে ইয়ার্সটা আর ইয়ার্স হবে না, ইয়ার হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে এই নাউন অনুযায়ী আমার এখানে একটা কি দেয়া লাগবে, অবশ্যই একটা আর্টিকেল দেয়া লাগবে। যেমন তুমি যদি বলতে চাও যে আই এম এ 20 year old উমেন, ঠিক আছে, সমস্যা নাই এখন, ঠিক আছে। যেহেতু এখানে তুমি এরপর একটা নাউন দিছো, এই জন্য এখানে ইয়ার মানে ইয়ার দিয়েছো। আর উইমেনটা যদি বাদ দিয়ে দেওয়ার সাথে সাথে এটাও বাদ হয়ে যাবে, এবং ইয়ারটা হয়ে যাবে কি ইয়ার্স, আই এম 20 years old। আচ্ছা, মাই ওয়াইফ ব্যাট মি আপ, ব্যাকআপ, ব্যাকআপ মানে তো বোঝাই যায়, ব্যাকআপ মানে কি সাপোর্ট দেয়া, তাই না? তো এখানে তো বোঝাই যাচ্ছে সাপোর্টেড। 13 নম্বর কোশ্চেন যেটা, ইউ ডু ওয়েল ইন কলেজ এন্ড আস্ক ফর হেল্প ওয়েন ইউ নিড ইট। তুমি কলেজে ভালো করেছো এবং ভালো করো এবং সাহায্য চাও যখন তোমার প্রয়োজন হয়, জাস্ট অর্থ অনুযায়ী এটা। আর আজকের সাথে কোনো কিছু চাওয়া বোঝাতে আস্ক ফর হয় মূলত। আহ এরপরে কোশ্চেন নাম্বার 14, ওল্ড ম্যান এট দ্য ব্রিজ গল্পে ওল্ড ম্যানের বয়স ছিল 76 বছর বয়স। তোমাদের টেক্সটে তো আছেই, আমি যে শীটটা দিয়েছি সেখানেও ছিল। পিয়ার যখন ভার্ব হয়, ভার্ব হলে এটার অর্থ হয় হচ্ছে আহ ভালোভাবে দেখা, টু লুক ক্লোজলি, ভালোভাবে খেয়াল করে দেখা। যেমনি তোমাদের 25 তারিখে কোশ্চেন আনসার করার ক্ষেত্রে ভালোভাবে খেয়াল করে আনসার করতে হবে, ঠিক আছে। কোনোভাবেই কিন্তু চাইছে অ্যান্টোনিম তুমি আনসার করতে পারবা না সিনোনিম, ঠিক আছে, এবং এই নাম্বারে সিনোনিমটা তুমি পাবা, ঠিক আছে। চাইছে কিন্তু কি অ্যান্টোনিম, এবং তুমি এ নাম্বারে সিনোনিম পাইবা, এবং পেয়ে তুমি সাইকোলজিক্যালি তখন খুব এক্সাইটেড থাকবা। তো ভোকাবুলারি যেহেতু কমন পড়ে গেছে, আর কিসের ওয়েট, আমি দিয়া দেই আল্লাহর নাম নিয়ে, ঠিক আছে, দিয়া দিলা এ নাম্বারে। দিয়া তো তুমি খুব খুশি যে ভোকাবুলারি কমন ফেলেছি, পরীক্ষার হল থেকে বের হয়েই যখন দেখবা যে তোমার বড় ভাই তোমার টিচারে কোশ্চেন মিলাচ্ছে, আনসার হচ্ছে সি, তখন তুমি মাথায় হাত দিয়ে দেখবা, ও এটা অ্যান্টোনিম চাইছিল, আমাদের দুই সিনোনিম, ঠিক আছে। এই জাতীয় বলদামি, গাদামি, বোকামি, হ্যাঁ, ইত্রামি, এগুলা এগুলো যেন না হয়, ঠিক আছে, কোনোভাবেই যেন এগুলো না হয়, ঠিক আছে। তাহলে কিন্তু তোমার মাথার চুল ছিললেও তোমার আসলে আফসোস শেষ হবে না, ঠিক আছে। একটা কোশ্চেন এভাবে বাদ যাওয়া মানে হচ্ছে 1.25 চলে যাওয়া। চাইছে হচ্ছে কোনটা ইনকারেক্ট, তুমি আনসার করে দিয়ে আসছো কি কোনটা কারেক্ট, এরকম যেন কোনোভাবেই না হয়, ঠিক আছে। আমি আমার যে 15টা কোশ্চেন আসছে, ওর মধ্যে যেই 10টা আমার পারার কথা, এই 10টা যেন আমি পারি। এই 10টা যেগুলো পারার কথা, সেইখান থেকে যদি আমি এরকম বলদামি করে দুই তিনটা বাদ করি, তাহলেই আমার আসলে চান্সটা কি হয়ে যাবে, বাদ হয়ে যেতে পারে, ঠিক আছে, অথবা আমার পজিশনটা অনেক পিছে চলে আসতে পারে, ঠিক আছে, আমার যা দক্ষতা, ক্ষমতা, মেধা ছিল তার তুলনায়। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে। পরীক্ষার শেষ কয়েকদিন হচ্ছে একটু নিজেকে রিফ্রেশ রাখার চেষ্টা করো। যদিও কঠিন, তারপরে হচ্ছে আহ, যেভাবে জলি মাইন্ডে থাকা যায় আর কি, ঠিক আছে, টেনশন ফ্রি যতটা থাকা যায় চেষ্টা করো। কারণ যারা অনেক বেশি প্যারা নিয়ে ফেলে, অনেক বেশি প্রেশার নিয়ে ফেলে, তারাই হচ্ছে এই যে অ্যান্টোনিমের জায়গায় সিনোনিম গুলো দাগাই, ইনফ্যাক্ট এর জায়গায় কারেক্ট দাগাই। তুমি দেখতেছো পিয়ার অর্থ হচ্ছে মনে করো টু লুক ক্লোজলি, তুমি দাগাইতে গিয়ে কোন ভূতে তোমার কি লেগেছে, তুমি এটা দাগায় ফেলছো, ঠিক আছে। হ্যাঁ, তুমি আহ দাগাবা হচ্ছে 19 নাম্বারটা, তুমি দাগায় ফেলছো 18 নাম্বারটা, ঠিক আছে, বা 20 নাম্বারটা, এরকম দাগায় ফেলছো। তো এই জাতীয় ভুলগুলো যেন কোনোভাবেই না হয়, আমরা খেয়াল রাখবো। আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদের নিজের পরীক্ষাটা দিতে পারলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবো। একটা বিষয় খেয়াল রাখবা যে যত পরীক্ষা হবে এর মধ্যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটাই আসলে খ ইউনিটের জন্য আমি বিশ্বাস করি যে সবচাইতে সহজ পরীক্ষা, ঠিক আছে। যত পরীক্ষা তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন কেন্দ্রিক দিবে, আহ সব পরীক্ষার চেয়ে ঢাবির পরীক্ষাটাই হবে সবচাইতে সহজ পরীক্ষা ইনশাল্লাহ, ঠিক আছে, এবং এটাই হয়। তো আমরা শুধু শুধু পেরেশানিতে না যাই, প্যারা না নিই, ঠিক আছে। আহ আমরা সবাই সবার জন্য দোয়া করি, আমাদের পরিশ্রম যেন আল্লাহ তাআলা কবুল করে, ঠিক আছে। এবং এই আমাদের এখানে কেউ হাফেজ আছে নাকি, বলো দেখি, কেউ কি হাফেজ আছো, হাফেজ, ইজ জি এনিওয়ান? স্যার আছে রাকিব স্যার। ওই হাফেজ কই?
একটু সাউন্ড করো তো, হাসকে আসো, তোমার দিয়ে একটা দোয়া করে আসো। আমাদের সময় আছে আর 3 মিনিট, তাড়াতাড়ি। কই হাফেজ? রাকিব, রাকিব রে পাচ্ছি না তো। ঠিক আছে। অজু করতে গেছে নাকি স্যার? আচ্ছা, আমরা সবাই সবার জন্য দোয়া করি। ঠিক আছে। আমি গতকালকে একটা ভয়েস মেসেজ স্যার দিয়েছি। রাকিব ভাই দোয়া করলে কিন্তু স্যার দোয়া ডিরেক্ট কবুল হয়ে যায় স্যার। ওই সেই রাকিব ধরে আনো তোমরা, কোথায় আছিস? আচ্ছা, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আহ, আমরা কয় মাস হলো আমাদের এই জার্নি? আমার সাথে মানে এই গ্রুপের সাথে জার্নি মনে হয় কয় মাস? 2 মাস হবে কি? আসলে ফরগুড ওয়েন আই স্টার্টেড উইথ ইউ, আসলে মনে নাই কখন তোমাদের নিয়ে স্টার্ট করেছিলাম। আহ, তো আমাদের এই যে জার্নিটা, এই জার্নিতে তোমাদের সাথে ছিলাম, আমরা একসাথে ছিলাম, এবং টেক্সটটাকে আমরা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করেছি। আল্লাহ তালা আমাদের এই পরিশ্রমকে কবুল করুক। তোমরা এখানে যারা আছো, তবে বিশ্বাস করি তোমাদের প্রত্যেকেরই সৎ উদ্দেশ্য ঢাকা ভার্সিটিতে যাওয়া। ঢাকা ভার্সিটিতে যাওয়া বা একটা ভার্সিটিতে যাওয়া হচ্ছে, যাওয়ার পেছনে তোমাদের কারো মনের মধ্যে যদি হচ্ছে কোনো ধরনের কুচিন্তা থেকে থাকে, কুচিন্তা, কুমতলোভ, বা হচ্ছে যেই চিন্তা চেতনা হচ্ছে আসলে শিক্ষার সাথে যায় না, তোমার ধর্মের সাথে যায় না, আহ এরকম চিন্তা থেকে আমাদেরকে বাঁচাক আল্লাহ তালা। আমরা যেন আমাদের সৎ উদ্দেশ্যগুলো হচ্ছে আমরা ঢাকা ইউনিভার্সিটি গিয়ে আমাদের সৎ উদ্দেশ্যগুলো যেন হচ্ছে আমরা পূর্ণ করতে পারি। আমাদের আহ ঢাকা ইউনিভার্সিটি গিয়ে যেন আমরা যে জ্ঞান অর্জন করব, সেই জ্ঞানের মাধ্যমে যেন হচ্ছে আমাদের নিজেকে, নিজের ইমান আমল বৃদ্ধি করতে পারি। আমার ইমান আমল যেন হচ্ছে কোনোভাবে কমে না যায় ঢাকা ইউনিভার্সিটি যাওয়ার কারণে, এবং হচ্ছে আমার পরিবারের সেবা করা, সর্বোপরি আমার দেশের সেবা করা, ইসলামের সেবা করার কাজে যেন আমি মনোনিবেশ করতে পারি। ঠিক আছে। আমি যেখানেই যে বিশ্ববিদ্যালয়ে যে অবস্থা থাকি না কেন, অবশ্যই যেন আমার নীতি নৈতিকতা সবার ঊর্ধ্বে থাকে। আমি যদি হচ্ছে আমার নীতি নৈতিকতার দিক থেকে ঠিক থাকি, কোনো ধরনের হচ্ছে আহ পার্থিব আহ, ধ্যান ধারণা, চিন্তা চেতনা, অথবা কোনো ধরনের কি বলে এটাকে, কোনো ধরনের অ্যাটিটিউড আমাদেরকে যেন আসলে ঘায়েল করতে না পারে, আমরা যেন তাদের দ্বারা প্রভাবিত না হই। বরঞ্চ আমরা যেন আমাদের আশেপাশে যে 5টা 10টা বন্ধু বান্ধব থাকবে, তাদেরকে যেন আমরা আমাদের যে মহৎ গুণগুলো আছে, চারিত্রিক যে সৌন্দর্য আছে, সেই সৌন্দর্য দিয়ে যেন আমরা তাদেরকে প্রভাবিত করে তাদেরকে আমরা আমাদের পথে নিয়ে আসতে পারি। ঠিক আছে। এটাই হতে হবে তোমাদের আহ কাঙ্ক্ষিত লক্ষ্য। ঠিক আছে। ইউনিভার্সিটি যাচ্ছ মানে হচ্ছে অনেক বড় একটা সুযোগের দিকে তুমি যাচ্ছ, অনেক বড় একটা সুযোগ তুমি পেতে যাচ্ছ। সেই সুযোগ শুধুমাত্র তোমার হচ্ছে চাকরির সুযোগ না, সেই সুযোগ হচ্ছে তোমার একটা ভালো মানুষ হওয়ার সুযোগ। তোমার আরো 5টা বন্ধুকে, যেই বন্ধুগুলো হচ্ছে ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে ভালো ভালো জায়গায় যাবে, এই বন্ধুগুলোকে প্রভাবিত করার সুযোগ। ঠিক আছে। আহ এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে। সবসময় যেন আমাদের মনের মধ্যে এই বিষয়গুলো থাকে। ঠিক আছে। আমাদের মনের মধ্যে যেন কোনোভাবেই কোনো সস্তা উদ্দেশ্য না থাকে, যে ইউনিভার্সিটি গেলে হচ্ছে আমার একটা ভাব আসবে, এই আসবে সেই আসবে, ঠিক আছে, একটু প্রোফাইলটা হেভি হবে, এই উদ্দেশ্যে আমি ইউনিভার্সিটি যেতে যাচ্ছি। ঠিক আছে। এরকম সস্তা উদ্দেশ্য যেন না থাকে। তোমরা জানো যে আসলে নিয়াতের উপরে কিন্তু অনেক বড় একটা নিয়াতের একটা বড় একটা ইম্প্যাক্ট আছে, ইফেক্ট আছে। ঠিক আছে। আমাদের নিয়াতটা যেন ভালো থাকে, আমরা ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছি, এটা যেন অবশ্যই ভালো নিয়তে হয়। ঠিক আছে। আর ঢাবি হোক, জাহাঙ্গীরনগর হোক, রাজশাহী হোক, চিটাগাং হোক, বরিশাল বিশ্ববিদ্যালয় হোক, বা সাস্ট হোক, যেটাই হোক, আমরা দিন শেষে যেন একটা ভালো সাবজেক্ট পাই, এটাও হচ্ছে আমরা সবাই দোয়া করি। যেই সাবজেক্টটা পড়তে আমার ভালো লাগবে এবং যেই সাবজেক্টে আমার ক্যারিয়ার গড়াটা আমার জন্য সহজ হবে। ঠিক আছে। তোমাদের প্রত্যেকের সাথে যোগাযোগ থাকবে, পরীক্ষা শেষ হওয়ার পরও যোগাযোগ থাকবে, আজীবন যোগাযোগ থাকবে ইনশাল্লাহ। যে কোনো সময়, যে কোনো সমস্যায়, যে কোনো পরামর্শে আমাকে নক দিবে, ইনশাল্লাহ আমি রেসপন্স করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুম।